দর্শক, অর্থবিল প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন কর বিশেষজ্ঞ ও এসএমএসি অ্যাডভাইজারি সার্ভিসেসের পরিচালক স্নেহাশিস বড়ুয়া। স্টারভিস টুডেতে স্বাগত আপনাকে। প্রথমেই যে প্রসঙ্গে আসতে চাই, আজকে সংসদে পাশ হচ্ছে নতুন অর্থবিল। এবারের অর্থবিলে নতুন কি দেখছেন? কি কি বিষয়ে মানুষকে স্বস্তিতে ফেলতে পারে এবং কি কি বিষয়ে মানুষকে অস্বস্তিতে ফেলতে পারে? প্রথমে অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনাদের এই স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে জাতির সামনে কিন্তু অনেক প্রত্যাশা আছে। তো এই প্রত্যাশা মেটানোর জন্য তো অবশ্যই সরকারের অনেক খরচও করতে হবে। সো সেই জন্য বাজেটের সাইজ যেমন বেড়েছে, তেমনি আপনার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যদিও দেখেছি প্রায় ধরেন 20% মতো টার্গেট বাড়ানো হয়েছে ফ্রম লাস্ট ইয়ার রিভাইজ বাজেট, বাট অ্যাকচুয়াল কালেকশনসের সাথে তুলনা করলে ইট ইজ অ্যারাউন্ড 45% হায়ার হবে, মানে অ্যাজ কম্পেয়ার টু দি লাস্ট ইয়ার। সো স্বাভাবিক যে ধরেন আমাদের এই এতগুলো খরচ যদি করতে হয়, রাজস্ব তো আমাদের দরকারই আছে। তো এই ক্ষেত্রে মানে আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, আমি দেখেছি ব্যবসায়ীদের ক্ষেত্রে কর ভারটা কমানোর জন্য, কস্ট অফ ডুইং বিজনেস কমানোর জন্য অনেক ইনিশিয়েটিভস কিন্তু এখানে নেওয়া হয়েছে, মানে যেগুলো ব্যবসায়ীদের কর পরিপালন খরচ যেগুলো আছে এগুলোকে কমিয়ে ফেলবে। তা আমরা যদি প্রথমে ব্যক্তি শ্রেণীর করদাতাদের দেখি, মানে যারা স্বাভাবিক ব্যক্তি, মানে যাদের অনেক বেশি আগ্রহ থাকে বাজেট আসলে আসলে কী কী পরিবর্তন তারা পাবে। তো আমরা যেটা শুনতে পেলাম যে আপনার যেটা আমাদের করমুক্ত আয়ের যে সীমা যেটা ছিল 3,75,000 টাকা করা হয়েছিল, সেটা নাকি বাড়িয়ে 4 লাখ টাকা করা হবে, যেটা আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি। সো এর মাধ্যমে আসলে যারা মানে স্যালারিড, মানে যারা চাকরি সূত্রে আয় প্রাপ্ত হন, ধরেন আপনার বেতন যদি 6 লাখ টাকা হয় বছরে, তাহলে আপনার যদি 2 লাখ টাকা আপনি ডিডাকশনস হিসেবে ক্লেম করতে পারেন, তাহলে আপনার করযোগ্য আয় হবে 4 লাখ টাকা। সো সেক্ষেত্রে যারা ধরেন এই 6 লাখ টাকা পর্যন্ত আর্ন করেন, তাদের অনেকে কিন্তু আর কর দিতে হবে না। সো তার মানে যারা খুব মার্জিনাল ট্যাক্স পেয়ার যারা আছেন, তাদের জন্য এটা অবশ্যই একটা স্বস্তির খবর বলে আমি মনে করি। পাশাপাশি আমাদের একটা বড় শ্রেণী আছে যারা মানে নিম্নবিত্ত না, আমি বলবো মধ্যবিত্ত কর শ্রেণী যারা আছেন। তো তাদের কর হারের মধ্যে যে স্ল্যাবগুলো আছে 10%, 15%, 20%, 25%, এখানে যে স্ল্যাবগুলো আছে ওখানে কিন্তু অ্যামাউন্টগুলো বাড়ানো হয়নি। মানে আমার যেরকম ধরেন শুরুর দিকের স্ল্যাবটাতে বাড়ানো হয়েছে, প্রপোর্শনেটলি যদি আপনি বাকি স্ল্যাবগুলোতেও যদি বাড়ানো হতো, তাহলে আমার যে রিয়েল প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, সেটা তাদের জন্য অনেক সুবিধা হতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে যারা এই মধ্য শ্রেণী আছে। এছাড়াও আপনি দেখবেন যে আমাদের বিনিয়োগ করার ক্ষেত্রে যে সীমা যেটা ছিল, যে এলিজিবল ইনভেস্টমেন্টস, সেটা 15% থেকে 10% করা হয়েছে। এর মাধ্যমে যে আমার বিনিয়োগ কর রেয়াত কমে যাবে তা না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে দেখবেন কালকের মধ্যে অনেককে অনেক টাকা বিনিয়োগ করতে হবে এই রেয়ারটা পেতে গেলে। তো আসলে এই এত অল্প সময়ে একটা ফান্ড ব্যবস্থা করে বিনিয়োগ করা উইল বিকাম ভেরি ডিফিকাল্ট ফর মেনি পিপল। সো যার ফলে দিনের শেষে গিয়ে তারা হয়তো এই রেয়ারটা আর হয়তো পাবে না। সো রেয়ার যদি না পায়, স্বাভাবিক কর হারটা তাদের বেড়ে যেতে পারে, আমি যদি এই ধরনের কর হার দেখি। তো এছাড়াও আপনি যদি ব্যক্তি করদাতা যারা আছেন, যারা একদম ধনী শ্রেণীর যারা আছেন, তাদের জন্য অবশ্যই দুঃসংবাদ। কারণ সামনের বছরগুলোতে 2028-এর পর থেকে তাদের জন্য একটা 35% কর হার প্রবর্তন করা হয়েছে। সো তার মানে প্রতি 100 টাকা আর্নিংয়ে তাদের অ্যাভারেজ ট্যাক্স রেট হবে 33-34 মতো, সারচার্জ ছাড়া। সো তাদের জন্য অবশ্যই আমি মনে করি যে এখানে দুঃসংবাদ আছে বলে আমি এই বাজেটে দেখেছি আর কি, কারণ 30 থেকে 35 হয়ে গেছে। আপনি ব্যক্তি আয় সীমার কথা বলছিলেন, যেটা 4 লাখ টাকা করা হয়েছে। বর্তমানে যে প্রেক্ষাপট, আসলে যে পরিমাণে মূল্যস্ফীতি এবং সেটার সাথে ট্যাকেল করে যে জনসাধারণের জীবন চলছে, এটার জন্য কি এই 4 লাখ টাকার করমুক্ত আয় সীমা কি পর্যাপ্ত কিনা, নাকি এটা আরও বাড়ানো উচিত ছিল? আসলে দেখুন, মানে 3.5 লাখ টাকা থেকে যদি 4 লাখ টাকা যায়, তাহলে দ্য ইনক্রিমেন্ট ইজ কত, প্রায় 50,000 টাকা। তো আপনি যদি 3.5 লাখকে বেস করে ধরেন, তাহলে আপনার 10% হলে হয়তো 35,000 হতো। সেটা হয়তো 20% না, মানে হয়তো 4,20,000 হলে হয়তো 20% হতো। তো স্বাভাবিক, মানে ধরেন আমাদের যে অ্যাভারেজ ইনফ্লেশনস যেটা আছে, এটা পত্রিকায় যেগুলো রিপোর্ট হয় ইজ অ্যাবাভ 9%, এবং এটা প্রায় 30 মাস ধরে কিন্তু ইনফ্লেশনস কিন্তু অনেক বেশি হারে চলছে। সো যদি আপনি ইয়ার টু ইয়ার চিন্তা করেন, 9% ইনফ্লেশনের এগেনস্টে যদি আপনাকে এরকম 15 বা 16% বাড়ানো হয়, হয়তো গভর্নমেন্ট চেষ্টা করেছে যে আগামী 2 বছরে যে ইনফ্লেশন যে অ্যাডজাস্টমেন্টস আছে, এটা হয়তো একসাথে করে দিয়েছে আর কি, কারণ তারপরও তো আবার 4.5 লাখ টাকা হয়ে যাবে। সো আমাদের সাজেশনস যেটা ছিল যে আমাদের যে ইনফ্লেশন ইন্ডেক্স যেটা আছে, এই ইন্ডেক্সেশন অ্যালাউন্সের সাথে যদি মেপে যদি এটা করা হতো, তাহলে যারা মার্জিনাল যে ট্যাক্স পেয়ার যারা আছে, তারা অনেক বেশি রিলিফ পেত। বাট নেভারদিলেস আমি মনে করি কিন্তু এটা অনেক বড় একটা উদ্যোগ বলে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
এবার সরকার চেয়েছিল যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে বা খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তাদের উপরে একটা করের আওতায় তাদেরকে আনার একটা চেষ্টার কথা শোনা যাচ্ছিল, যে তাদের ইনকামে 1,000 টাকায় 2 টাকা করে অগ্রিম আয়কর রাখার যে চিন্তাভাবনা সরকার করেছিল সেটা আবার বাতিল করা হলো। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে দেখুন, এটা আমি মিডিয়া সূত্রে জানতে পেরেছি যে এটা বাতিল করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু হার্ড কপিটা পাইনি যে আসলে গ্যাজেটে এটা অ্যাপ্রুভ হলো কি হলো না, মানে সংসদ সেটা পাশ করলো কি করলো না। যে বিষয়টা আমি সংসদেও শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে, যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে ইটিআইনের যে বাধ্যবাধকতা ছিল, প্লাস সম্পত্তি, বিশেষ করে সম্পত্তি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিউটেশন করতে গিয়ে যেটা দরকার ছিল, উনি ওইটা প্রত্যাহার করেছেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে মানুষ ভয়ে আর ব্যাংক অ্যাকাউন্টই খুলবে না যদি ইটিন দিতে হয়। সেটা কিন্তু অলরেডি আমি শুনলাম যেটা বাতিল করা হয়েছে। এটা অবশ্যই একটা বড় সুখবর, কারণ না হলে আনব্যাংকড মানি কিন্তু আরও অনেক বেশি বেড়ে যেত। তো এই ক্ষেত্রে ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছেন ওনাদের কিন্তু দুটো জিনিস কিন্তু এবার এসছে। একটা হচ্ছে আপনার সুনির্দিষ্ট কর ভ্যাটের ক্ষেত্রে, আর একটা হচ্ছে 1,000-এ 2 টাকা একটা কর আদায় করার একটা ব্যবস্থা। সো এটা যদি প্রত্যাহার করা হয়, অবশ্যই যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য একটা বড় রিলিফ। আর যদি প্রত্যাহার করা না হয় তাহলে অবশ্যই সেটা হবে কি একটা বার্ডেন টু দি স্মল বিজনেসেস আর কি। এই বার্ডেনটা কি বিজনেসম্যানদের পর্যন্ত থাকবে নাকি দিন শেষে গিয়ে ভোক্তার ঘাড়ে পড়বে? আসলে দেখুন, মানে একজন রিটেলারের কাছেই কিন্তু আমরা যাই, মানে আমরা ইন্ডিভিজুয়ালরা যাই, এবং রিটেলারদের টেন্ডেন্সি কি থাকবে যে সে যার কাছ থেকে বেশি কমিশন পাবে তার পণ্যটাই সে বিক্রি করার চেষ্টা করবে। কোনো কারণে আপনি যদি একটা কমপ্লায়েন্ট কোম্পানি ব্যবসা করে, সে যদি 1,000-এ 2 টাকা ওর কাছ থেকে কালেক্ট করতে চায়, তখন বলবে ভাই আমি তো আপনার পণ্যগুলো বিক্রি করবো না, কারণ তার ওখানে লাভ কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দিনের শেষে গিয়ে সেই রিটেইলার এই বার্ডেনটা শিফট করবে ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটরও তো চাইবে যে তার কমিশনটা ইনট্যাক্ট থাকুক। তখন এই ডিস্ট্রিবিউটর সেই বার্ডেনটা দিবে কার কাছে? কোম্পানির কাছে। আর কোম্পানি তো নিশ্চয়ই বার্ডেনটা নিজে নিবে না, চেষ্টা করবে এই বার্ডেনটা কার কাছে দিতে? ভোক্তার কাছে দিতে, রিপ্রাইসিং করে। তো এই জন্য আসলে যেটা দরকার সেটা হলো আসলে তো আমাদের যে পর্যায়ে তদারকি দরকার, মানে উৎপাদন পর্যায়ে বা ডিস্ট্রিবিউশন লেভেলে বড় বড় যারা আছেন তাদেরকে যদি আমরা সঠিকভাবে করের আওতায় আনতে পারি, পরবর্তীতে গিয়ে হয়তো আমরা রিটেলারকে অটোমেটিক্যালি তো আনতেই পারতাম। এবার সরকার চেষ্টা করেছে যে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অনেক ব্যবসায়িক খাতগুলোকে কর ছাড় দেওয়ার। এই যে 2 টাকা, 1,000-এ 2 টাকা অগ্রিম কর, এটাকেও যদি সরকার ছাড়ের আওতায় নিয়ে আসে তাহলে সরকার কি পরিমাণ রাজস্ব টার্গেট থেকে বঞ্চিত হতে পারে? এটা আসলে যদি সরকার যদি একটা মানে রোডম্যাপ একটা প্রকাশ করতো যে হ্যাঁ আমরা এই ইনিশিয়েটিভগুলো নিয়েছি, প্রত্যেকটা ইনিশিয়েটিভের জন্য আমাদের হয়তো 10,000 বা 12,000 কোটি টাকা কালেক্ট হতে পারে, তাহলে আমরা হয়তো বুঝতাম যে এই ইনিশিয়েটিভটা যদি বাদ দেওয়া হতো তাহলে হয়তো এই 12,000 কোটি টাকাটা আসবে না। সো এই ডেটা যেহেতু অ্যাভেলেবেল না, এই মুহূর্তে এটা নিয়ে কমেন্ট করা ডিফিকাল্ট, বাট আই বিলিভ যে এখানে হয়তো 6 থেকে 8,000 কোটি টাকার হয়তো একটা কালেকশন টার্গেট থাকতেই পারে। সো এটা না হলে কিন্তু আমাদের যে আদায়ের যে লক্ষ্যমাত্রা ওনারা নির্ধারণ করেছেন, সো সেখানেও কিন্তু একটা ডেফিসিট হতে পারে আর কি। আরেকটা বিষয় যেটা এবার অর্থ বিলে দেখা যাচ্ছে যে 50 লাখ টাকার নিচে যেসব ব্যবসায়ীরা বিজনেস করছে তাদেরকে বার্ষিক একটা ভ্যাট দেওয়া হতে পারে, যেটা 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আরোপ হতে পারে, যেটা এই মুহূর্তে সরকার করছে না, তবে বছরের যে কোনো সময় সরকার এটা করতে পারে। তো আসলে এই বিষয়টা রাজস্ব আহরণে কতটা ভূমিকা রাখতে পারে বা কতটা বাড়তে পারে রাজস্ব? আসলে দেখুন, মানে আমাদের বর্তমান বাস্তবতায় যেটা আছে সেটা হলো আমাদের যে ভ্যালু চেইন সিস্টেমটা, অনেকে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করে বিক্রি করি, আবার অনেকে ম্যানুফ্যাকচার করে বিক্রি করি। আর বিক্রির ক্ষেত্রে সরাসরি যে আমরা ভোক্তার কাছে যেতে পারি তা না, মানে একটা প্রডিউসার বা ইম্পোর্টার সরাসরি তার কাছে যায় না, তারা যায় কিন্তু ডিস্ট্রিবিউশন ব্যবসার মাধ্যমে, মানে ডিস্ট্রিবিউটরকে দেয়, সেই সাব ডিস্ট্রিবিউটরকে দেয়, দেন যে রিটেইলার যারা আছে তারাই কিন্তু পণ্যটা বিক্রি করে। তো এখন আমাদের যে সোসাইটি, এই সোসাইটিতে এখনও পর্যন্ত আমরা দোকানে গেলে কি করি? দোকানে গেলে কিছু কিছু দোকানদার কার্ড অ্যাকসেপ্ট করেন, আর মেজরিটি জায়গায় কিন্তু ক্যাশ ছাড়া কিন্তু ব্যবসা হয় না, রিটেল সবগুলো বাদ দিয়ে। তো এখন আপনি যে এই যে আমাদের যেটা টার্নওভার ট্যাক্স তালিকাভুক্তি যেটা আছে, এটার সীমা হচ্ছে 30 লাখ টাকা, মানে 30 লাখ টাকা থেকে আপনার শুরু হয়, 50 লাখ টাকা পর্যন্ত হলে টার্নওভার ট্যাক্স দিতে হয়, আর 50 লাখ টাকার উপরে গেলে আপনাকে ভ্যাট দিতে হয়। আর টার্নওভার ট্যাক্সের হার হচ্ছে 4%। তার মানে একজন ব্যবসায়ী যদি 50 লাখ টাকার পণ্য বা সেবা বিক্রি করেন, 4% যদি টার্নওভার ট্যাক্স দিতে হয়, তাহলে তাকে বছরে 2 লাখ টাকা দিতে হবে। এখন ঘটনা হচ্ছে কয়জন টার্নওভার ট্যাক্স হিসেবে আমরা রেজিস্ট্রেশন নিতে পেরেছি, মানে এখনও পর্যন্ত। তো এই যে জিনিসটা আছে যে আমরা হয়তো চেষ্টা করছি যে রিটেল পর্যায়ে গিয়ে ভ্যাটটা আহরণ করার জন্য, যাতে তারা পার্সেন্টেজের উপরে না দিয়ে একটা সুনির্দিষ্ট কর, মানে যে আপনি যেটা বললেন, যেটা সরকার হয়তো ভবিষ্যতে হয়তো রূপরেখাটা দিবেন যে কারা কতটুকু দিবেন। তো এবং কাউকে হয়তো মাসে দিতে হবে, কেউ হয়তো কোয়ার্টারলি দিবেন, কেউ হয়তো হাফ ইয়ারলি দিবেন, এই কালেকশনটা করার
টার্গেট করছে গভর্নমেন্ট। এই বিষয়গুলোকে আসলে কত দিন নাগাদ সরকার পরিষ্কার করতে পারে? কারণ ব্যবসায়ীদেরও এই নীতি নির্ধারণগুলো নিয়ে তারা একটা আতঙ্কে থাকে যে কখন কিভাবে একটা ক্লিয়ারেন্স যদি সরকারের পক্ষ থেকে না দেওয়া হয় তাহলে তাদেরও বিজনেসে একটা ঘাটতি দেখা দিতে পারে। তো এটা কত দ্রুত দিলে ভালো হয়? না আসলে দেখুন, মানে আপনার যদি একটা অর্থ বিল পাস হয় তো এটা ইমিডিয়েটলি এফেক্ট হয়ে যায়, মানে 1 জুলাই থেকে এফেক্ট হয়ে যায়। তো স্বাভাবিক এই কার্যক্রমগুলো যদি আগে নেওয়া হতো, মানে জুনের আগে নেওয়া হতো, নিয়ে সংসদে পাশ করে যদি সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া যেত, তাহলে হয়তো জনগণের মধ্যে, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এই আতঙ্কটা থাকতো না যে কার জন্য কত হবে। তো এখানে আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণও কিন্তু আমি দেখছি না, কারণ যারা 30 লাখ টাকার নিচে থাকবেন তাদের তো ভ্যাটের এই আওতার বহির্ভূতই করা আছে। 30 লাখের উপরে থাকলে আপনাকে তো বর্তমানে 4% ট্যাক্স দিতেই হয়। মানে আমি যদি বর্তমান আইনি কাঠামো চিন্তা করি, এখন 4%-এ যদি 20,000 টাকা হয় আর সুনির্দিষ্ট হারেও যদি 20,000 টাকা দিতে হয়, তাহলে তো এখানে কিন্তু রিয়েলিটিতে কোনো চেঞ্জ হয় না। মেইন জায়গা যেখানে আছে আমাদের সেটা হচ্ছে এনফোর্সমেন্ট। আমাদের যে আইনগুলো আছে এই আইনগুলো কি আমরা বাস্তবায়ন করতে পারছি? মানে বর্তমানে যে আইনটা আছে, সো সুনির্দিষ্ট কর হার করলেও এটা বাস্তবায়ন আমরা কতটুকু করতে পারবো? তাহলে আমরা বুঝবো যে না, আমরা সুনির্দিষ্ট কর হার নিয়ে বাস্তবায়ন করে আমরা সফল হতে পেরেছি। এমনিতেও আমরা দেখি যে আমাদের কর আহরণ বা রাজস্ব আহরণ একটু নগর কেন্দ্রিক বেশি হয়ে থাকে, প্রান্তিক পর্যায়ে আমরা খুব একটা পৌঁছাতে পারি না। আরেকটা বিষয় এখানে আসতে চাই, প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার যে একটা সুযোগের কথা ছিল প্রথমে, সেটা থেকে সরকার সরে এসছে এবং আগের মতোই 10% জরিমানার বিধান রেখে বিষয়গুলোকে আগের মতোই রাখা হচ্ছে। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে দেখুন, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন করদাতা হিসেবে আমরা যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার আছি, স্বাভাবিক এই জিনিসটা তো আমাদের কাছে দৃষ্টিকটুই লাগে যে আমরা হাইয়েস্ট রেটে ট্যাক্স দিব, মানে আমরা সারচার্জ দিব। এখন হঠাৎ করে সরকার যদি এরকম একটা এভিনিউ ওপেন করে দেয় যে না, বিনা প্রশ্নে অতীতে যে কোনো টাকা আপনি চাইলে কি আনডিসক্লোজ মানে লিগালাইজ করতে পারবেন, তাহলে সেটা শর্ট করদাতাদের হাতে কিন্তু একটা আঘাত হিসেবে দেখা যায় যে তাহলে আমি সৎ থেকে লাভটা কী হলো। আবার বাস্তবতা এটাও আছে যে আমরা জানি যে আমাদের এই সোসাইটিতে এই মানে আনডিসক্লোজ মানিগুলো কিন্তু প্রিভেইল করে। তো তাদেরকে যদি এক্সিট দেওয়া না হয়, তাহলে আলটিমেটলি গিয়ে তার কাছ থেকে যদি আমি আদায়ই করতে না পারি, মানে এনফোর্স করে, আবার তাকে যদি এক্সিটও না দেওয়া হয়, তাহলে তো তারা একটা বায়বীয় অবস্থায় থাকে। সো যেটা সবচেয়ে সুখবর সেটা হলো আমরা যেটা শুনতে পেরেছি যে এই অধ্যাদেশ হয়তো বা এই দফাটা হয়তো বাতিলও হতে পারে। তো আমরা তাকিয়ে আছি যে অর্থ বিল পাশ হলে সেখানে এই বিধানটা কি থাকে আর কি। শেষ একটা প্রশ্ন আসতে চাই, একটু আগে আপনি বলছিলেন যে আমাদের বেশিরভাগ লেনদেন দেখা যাচ্ছে যে আমাদের লিকুইডিটিতে আমাদের লেনদেন হচ্ছে, ক্যাশ ছাড়া লেনদেন করা যাচ্ছে না। বর্তমানে বাংলাদেশ ব্যাংক যে নীতিটা নিয়েছে যে ক্যাশলেস লেনদেন বা বাংলা ক্যাশলেস লেনদেনকে হচ্ছে মানে প্রমোট করার জন্য বাংলা কিওয়ার্ডটাকে বাধ্যতামূলক করা হয়েছে এই বিষয়টা, এবং অন্যদিকে সরকারি ক্রয়ে ডিজিটাল ব্যবস্থা চালু করার জন্য একটা প্রকল্প চালু করেছে সরকার। আসলে এটা এই উদ্যোগ বা কেন্দ্রীয় ব্যাংকের এই ধরনের ব্যবস্থা কতটা আসলে আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে পারবে এবং ক্যাশলেস অর্থনীতিকে কতটা প্রমোট করতে পারবে? তো ধন্যবাদ এই প্রশ্নের জন্য, কারণ এই ক্যাশলেস অর্থনীতি তো আর আজকে বাংলাদেশ শুরু করেনি, অতীতের সরকারগুলো কিন্তু ক্যাশলেস শুরু করেছে। আমরা দেখেছি মতিঝিলের মধ্যে কিছু দোকানের মধ্যে ক্যাশলেস বলে ওখানে ইনিশিয়েটিভটা শেষ। তো আমরা স্বাগত জানাই যে বর্তমান গভর্নর মহোদয় এটাকে খুব দৃঢ়ভাবে এটা নেতৃত্ব দিচ্ছেন, এবং এখানেই আমাদের কিন্তু ট্রানজিশনটা করতে হবে। কারণ দিনের শেষে গিয়ে দেখবেন এই বছর সরকার ব্যবসায়ীদের জন্য যত জায়গায় ছাড় দেওয়া সম্ভব প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাড় দিয়েছে। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ইরেশনাল ছিল, অনেকগুলো জায়গায় হয়তো অ্যাড্রেস করতে পারেনি কিন্তু করেছে। তাহলে এখন সময়টা আসছে আসলে ব্যবসায়ীদের মানে এই যে আস্থার প্রতিদানটা দেওয়া। এখন এই প্রতিদান দিতে গেলে আপনি এই যে বললাম যে আমাদের যে ধরেন ক্যাশ ইকোনমি, মানে আমার যে ইনফর্মাল ইকোনমি থেকে যদি আমরা ফর্মাল ইকোনমিতে ট্রান্সফার করতে পারি, তাহলে আপনি মূসক বলেন, আয়কর বলেন, এগুলো আহরণ করা কিন্তু কি খুব কঠিন কাজ হবে না বলে আমি মনে করি। এই ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে একটা ডিক্লারেশন কিন্তু এনাফ না। কারণ আপনি যদি ভিয়েতনামে গিয়ে থাকেন, আপনি যদি চায়নায় গিয়ে থাকেন, বা আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়াও গিয়ে থাকেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এগুলো বাদে দিলাম, মানে আপনি যদি ওই সমস্ত দেশেও যান, একটা ডাব কিনতে গেলেও কিন্তু আপনি ক্যাশ টাকা দিতে পারেন না। আপনাকে কিন্তু ওই কিউআর কোড দিয়ে কিন্তু সেটা কেউ মানে আপনার ইউপিআই বলুক, মানে মিডিয়াম ভিন্ন বলুক, বাট দিনের শেষে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে সরাসরি ভ্যান্ডারের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তাহলে দেখেন একজন সেলার কত টাকা বিক্রি করলো এটা তার পিছনে ছুটে ছুটে কিন্তু আমাকে করতে হলো না, সিস্টেম ট্র্যাক করে ফেলছেন যে ওই সেলারের প্রকৃত বিক্রয় কত, আবার আমার খরচ কত, আমার আর লুকানোর কিন্তু সুযোগ নেই, কারণ আমি সেটা কিন্তু কি ব্যাংকিং চ্যানেল দিয়ে ট্রান্সফার করছি। সো এই ক্ষেত্রে সরকারের উচিত অতি দ্রুত, যেহেতু উই ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল, কারণ এই হুইলটা অলরেডি ডিসকভার্ড, কীভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা নগদ লেনদেনের উপরে থেকে যদি আমি ডিজিটাল লেনদেনে যাই,
লেনদেনে যে খরচ যেটা আছে এই খরচটা কীভাবে কমানো যায় এবং জনগণকে কীভাবে উদ্বুদ্ধ করা যায়। এই ক্ষেত্রে আপনি কিছু ইনসেন্টিভাইজেশন হতে পারে, যে আমি যদি নগদের লেনদেন না করে যদি ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করি, সরকার যদি কিছু ইনসেন্টিভ দেয়, তাহলে মানুষ কিন্তু এই ধরনের জায়গাতে কিন্তু অনেক বেশি সাড়া দিবে। সো এই জন্য নীতি না, আমাদের এখন দরকার হচ্ছে এই যে কিউআর কোডের সঠিক বাস্তবায়ন এবং অতি দ্রুত, কারণ যত দ্রুত আমরা করতে পারবো তত দ্রুত আমরা এই ইনফর্মাল ইকোনমি থেকে ফর্মাল ইকোনমির দিকে আমরা চলে যেতে পারবো। আমরা এর আগেও দেখেছি বাংলাদেশের মানুষ অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে বেশ অনেকটাই দক্ষ। মোবাইল ব্যাংকিং যখন আসে তখন প্রান্তিক মানুষ আস্তে আস্তে এটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে। তো এটা অসম্ভব কিছু না, এটা হয়ে যাবে আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।